একটি বিশাল বটগাছের গুড়ি, যা দেখতে অনেকটা গোল বেঞ্চের মতো। তার উপরে বসে আছে রবিন আর পলাশ। রাতের আবছা আলোয় চারপাশের পরিবেশ শান্ত। ঝিঝির ডাক শোনা যাচ্ছে। কি আরাম! সারাদিনের কাজের পর এইখানে বসে গল্প করা, আর কিচ্ছু চাই না। তোর আর কত আরাম চাই রে? গরম গরম লুচি আর মিষ্টি পেলে তো সব ক্লান্তি দূর হয়ে যাবে। আরে বাবা, কাজের পর একটু আরাম দরকার তো নাকি? তুই তো কাল বলেছিলি কি একটা নাকি দেখেছিস, বলবি কি দেখলি? শোন, কাউকে বলিস না। কাল রাতে আমি যখন ফিরছিলুম, গ্রামের ঢোলের মাঠটা পার হওয়ার সময় হঠাৎ একটা ছায়া দেখলুম। কি রকম ছায়া? মানুষ? ঠিক মানুষ না, অনেকটা লম্বা, কালো, আর কেমন যেন ফিস ফিস করে কথা বলছিল। রবিন, রবিন, রবিন। আমি ভয় পেয়ে দৌড়ে পালিয়ে আসি। আরে ওটা নিশ্চয়ই অন্ধকারে তোর মনের ভুল। এইসব ভূতের গল্প আজকাল আর কেউ বিশ্বাস করে নাকি? আমারও তাই মনে হয়েছিল, কিন্তু ওটা যে আমার নাম ধরে ডাকছিল। কি বলছিস রে? তা তুই আমায় দেখাতে পারবি যেটা তুই দেখেছিস? আমি কি করে দেখাবো? তুই যা না ঢোলের মাঠের দিকে, ওখানে গেলেই দেখতে পাবি। আমি একা কেন যাব? তুইও চ আমার সাথে, দুজনে একসাথে যাব। দেখলি তো, ভয় পেয়ে গেলি। আচ্ছা, আমিও তোর সাথে যাব নয়, কিন্তু তার আগে ওই বস্তুটার বিষয়ে একটা খোঁজ নেওয়া দরকার তো। কার কাছে যাওয়া যায় বলতো? কে বলতে পারবে ওটার বিষয়ে? চল প্রধানের কাছে যায়। রবিন মাথা নেড়ে সম্মতি জানায়। রাতের বেলায় রবিন আর পলাশ গ্রামের পঞ্চায়েত প্রধানের বাড়িতে পৌঁছায়। প্রধান একজন বয়স্ক ও গম্ভীর মানুষ। রাতের অন্ধকারে বাড়ির সামনে বসে হুঁকোতে ভুরুক ভুরুক তামাক টানছে। তাদের দেখে তিনি অবাক হন। কি ব্যাপার রবিন, এত রাতে? সব ঠিক আছে তো? হ্যাঁ কাকা, একটা দরকারি কথা ছিল। বলো। রবিন ইতস্তত করতে থাকে। পলাশ সাহস করে বলে, কাকা, রবিন কাল রাতে ঢোলের মাঠের দিকে একটা অদ্ভুত জিনিস দেখেছে, একটা ছায়া। প্রধান মশাই চুপ করে তাদের দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ, তারপর বলে ওঠেন, ঢোলের মাঠ? রবিন, তুই কেন ওদিকে গিয়েছিলে? আমি তো কতবার বলেছি ওই দিকটা ভালো না। আমি তো এমনি যাচ্ছিলাম, কিন্তু ওই ছায়াটা আমার নাম ধরে ডাকছিল। পঞ্চায়েত প্রধান চিন্তিত হয়ে ওঠেন। তিনি তাদের দিকে গম্ভীর দৃষ্টিতে তাকান। আজ থেকে প্রায় 50 বছর আগে আমার বাবাও ঠিক একই কথা বলেছিলেন। তিনি বলেছিলেন ওই মাঠে নাকি এক সাধু মারা গিয়েছিলেন। তিনি অনেক ধন সম্পদ মাটির নিচে লুকিয়ে রেখেছিলেন, বুঝছো? আর বলেছিলেন যে লোভ নিয়ে এই গুপ্তদান খুঁজবে তার সর্বনাশ হবে। কিন্তু কাকা, যদি সেই ধনসম্পদ খুঁজে বের করে গ্রামের কাজে লাগানো যায়, আমাদের গ্রামের অনেক উন্নতি হবে তো। লোভ সবসময় মানুষের সর্বনাশ করে পলাশ। সাধু বলে গিয়েছিলেন কোনো মানুষ যদি লোভের বশবর্তী হয়ে ওই গুপ্তধন খোঁজে, তবে সে আর কোনোদিন গ্রাম থেকে বের হতে পারবে না। সে ওই মাঠের সঙ্গে মিশে যাবে। কিন্তু যদি কেউ কোনো লোভ ছাড়াই সাহায্য করতে চায়?
লোভ ছাড়া কোনো সাহায্য হয় না রবিন। সাহায্য করার পিছনেও কোনো না কোনো প্রাপ্তির আশা থাকেই। তোমরা কাল ওখানে আর যেও না, বুঝেছো? রবিন আর পলাশ একে অপরের দিকে তাকায়। পঞ্চায়েত প্রধানের কথায় ভয় পেলেও গুপ্তধনের কথা তাদের কৌতূহল বাড়িয়ে তোলে। রাত গভীর, শুধু ঝিঝির ডাক শোনা যাচ্ছে। রবিন আর পলাশ পঞ্চায়েত প্রধানের বারণ না শুনেই বাড়ির পেছনের রাস্তা দিয়ে ঢোলের মাঠের দিকে যাচ্ছে। তাদের হাতে একটা পুরনো ম্যাপ, যা পলাশ তার ঠাকুরদার কাছ থেকে পেয়েছে। দেখ রবিন, এই ম্যাপটায় ঠাকুরদা সেই সাধুর ব্যাপারে লিখেছিলেন। সব পরিষ্কার করে লেখা নেই, কিন্তু বটগাছটা চিহ্নিত করা আছে। এই পলাশ, আমরা কি ঠিক করছি? পঞ্চায়েত প্রধানের কথা মনে নেই? আরে বাবা, আমরা তো শুধু দেখব, যদি কিছু থাকে তুলে নিয়ে চলে আসব। আমরা তো কোনো লোভ করছি না, শুধু কৌতূহল। হে হে হে। তারা যখন ঢোলের মাঠের কাছে পৌঁছায়, হঠাৎ করে বাতাস থমকে যায়। বটগাছের পাতা নড়ছে না। একটা অদ্ভুত নীরবতা নেমে আসে। রবিন, এখানে কিছু একটা আছে। চুপচাপ থাক, ভয় পেলে চলবে না। হঠাৎ একটা ফিস ফিস শব্দ শোনা যায়। রবিন, পলাশ, রবিন, পলাশ। দুই বন্ধু থমকে যায়। তাদের বুকে ধড়াস ধড়াস শব্দ হচ্ছে। কে 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 কথা বলছে? জানি না। চল চল ভাই, এখান থেকে দৌড়ায়। হঠাৎ তাদের সামনে একটা লম্বা ছায়া ধীরে ধীরে আকার নিতে শুরু করে। ছায়াটি ঘন কালো আর ভয়ঙ্কর। তোমরা কেন আমাকে ভয় পাচ্ছ? আমি তো তোমাদের সাহায্য করতে এসেছি। তুমি কে? আমি এই মাঠের আত্মা। অনেক বছর ধরে এখানে থাকি। তোমরা জানো না, এই বট গাছের নিচে একটা গুপ্তধন লুকিয়ে আছে। তোমরা যদি আমাকে সাহায্য করো, আমি তোমাদের সেটা দেখিয়ে দেব। রবিন আর পলাশ একে অপরের দিকে তাকায়। তাদের চোখে লোভের ছাপ ফুটে ওঠে। তারা ভয় ভুলে যায়। কোথায় সেটা? কোথায় গুপ্তধন? ঠিক আমার পায়ের কাছে। খুঁড়তে শুরু করো। পলাশ তার হাতের সরঞ্জাম দিয়ে গাছটার গোড়া খুঁড়তে শুরু করে। মাটি সরতে থাকে। হঠাৎ তার কোদাল একটা শক্ত জিনিসের উপর আঘাত করে। এই রবিন, এখানেই বোধহয় আছে। পেয়েছি পেয়েছি। পলাশ আরো জোর দিয়ে খুঁড়তে থাকে। একটা বড় লোহার সিন্দুক দেখা যায়। তারা সিন্দুকটা টেনে বের করে। দেখ কি আছে এর ভেতরে। যখন সিন্দুকের ডালা খোলে, ভেতরে কোনো সোনা বা জহরত নেই, শুধু কিছু পুরনো চিঠি আর একটা ভাঙা ঘড়ি। এ কি? এ তো শুধু আবর্জনা। আবর্জনা, আবর্জনা। এটা তো সেই জিনিস যা তোমাদের লোভ দেখিয়েছে। তোমরা এখন আমার ফাঁদে পড়েছ। এই গুপ্তধন আসলে লোভের ফাঁদ। যারা এই সিন্দুক খুলেছে তারা কখনো গ্রামের বাইরে যেতে পারবে না।
এটা কি বলছো তুমি? আমরা তো কোনো লোভ করিনি। আমরা তো তোমাকে সাহায্য করতে এসেছি। সাহায্য? হ্যাঁ, মানুষ যখন লোভের বশবর্তী হয় তখন সে নিজেকে বোকা বানায়। প্রথমবার যখন তোমরা আমাকে দেখেছিলে তোমরা ভয় পেয়েছিলে, কিন্তু যখনই গুপ্তধনের কথা শুনলে তোমাদের ভয় এক নিমিষে উধাও হয়ে গেল। তোমাদের কৌতূহল আসলে লোভের মুখোশ। রবিন আর পলাশ ভয় পেয়ে পিছনে সরে যায়, কিন্তু তারা দেখে তাদের চারপাশের মাটি থেকে কালো শেকড়ের মতো কিছু একটা বেরিয়ে আসছে। সেগুলো ধীরে ধীরে তাদের পায়ে পেঁচিয়ে ধরছে। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? তোমরা এখন আমার সঙ্গে। তোমাদের লোভই তোমাদের এখানে চিরদিনের জন্য আটকে রাখলো। কালো শেকড়গুলো রবিন আর পলাশকে পুরো পেঁচিয়ে ধরতে থাকে। তাদের চিৎকার ধীরে ধীরে মিলিয়ে যায়। জানি যে এই গল্পটি অনেক ছোট হয়ে গেছে, তার একটা কারণ আছে। আসলে এই গল্পটি নিয়ে প্রথমে কাজ হচ্ছিল না। প্রথমে আরেকটা অন্য গল্প নিয়ে কাজ হচ্ছিল, সেই গল্পটি একটু বড়। সেই গল্পটির অ্যানিমেশন শুরু হয়ে গেছে। গল্পটি দিতে একটু টাইম লাগছিল বলে তাই এই গল্পটি খুব তাড়াতাড়ি গল্পটি লিখে অ্যানিমেশন কমপ্লিট করে আপলোড করা হয়েছে। সব প্রসেস কমপ্লিট করে আপলোড করা হয়েছে। তো যে গল্পটি নিয়ে কাজ হচ্ছিল ওই গল্পটির অ্যানিমেশন আবার শুরু করা হয়েছে। ওই গল্পটি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টায় আছি। তো এই গল্পটি তোমাদের কেমন লেগেছে জানাবে অবশ্যই কমেন্ট করে। আশা করছি তোমাদের ভালো লেগেছে হয়তো। তো পরের গল্প খুব তাড়াতাড়ি আসবে, সবাই তৈরি থেকো। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও একটা নতুন ভৌতিক গল্প নিয়ে।